এই যে চারটি বিষয় সংযুক্ত করে প্রথমে যে গণভোটের কথা বলা হলো, তারও আগে গণভোটের বিষয় ঐক্যমত্যের বিষয় ছিল রাজনৈতিক দলগুলোর, একটা কনসেনসাসে আসা গেল, তারপরে একই দিনে সেটি নিয়েছিল। এখন আবার এই এক প্রশ্নের গণভোট, মানে এই কোন ভাবনা থেকে, মানে আপনি যদি একদম তাত্ত্বিক বিশ্লেষণটা একটুখানি করেন যে কোন ভাবনা থেকে আসলে একটা একটা ধাপে একটা একটা পরিবর্তন হচ্ছে, এক প্রশ্নের গণভোট আসলো কিভাবে আসলে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার টিভির সকল দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আমার ভাই উপস্থিত আছেন কো আলোচক এবং আপনাকেও সালাম এবং শুভেচ্ছা। আজ প্রথমে আপনাকে দুইটা জিনিস, ভাই অলরেডি একটা জিনিস বলছে, আমি একটু বারবারই কথা বলি, তারপরে বলিনি। ৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফার ভিত্তিতে কিন্তু গণভোট করলেন। তিনি কিন্তু তখন রাষ্ট্রপতি, কিন্তু সেটা নির্বাচনের মাধ্যমে না। কিন্তু তাহলে গণভোটটা প্রথমে হলো, সে গণভোটে প্রশ্নটা ছিল মেজর জেনারেল জিয়াউর রহমানের আপনি সমস্ত নীতি এবং আদর্শগুলোকে সমর্থন করেন কিনা। হ্যাঁ, জয়যুক্ত হলো। ৭৮ সালে হলো হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন। সেই প্রেসিডেন্ট ইলেকশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জয়লাভ করলেন। তারপরে হলো ৭৯ সালে পার্লামেন্ট ইলেকশন। দেখেন ক্রোনোলজিটা দেখেন, প্রথমে রেফারেন্ডাম, তারপর প্রেসিডেন্ট ইলেকশন, তারপর পার্লামেন্ট ইলেকশন। আজকে এই যে আদেশটা আসছে, আদেশের আমি কয়েকটা লাইন একটু পড়তে চাই আপনাদের। দেখেন, যেহেতু উক্ত উদ্ভুত্থানের ফলে ৫ই আগস্ট ২০২৪ তারিখে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে এবং ৬ আগস্ট ২০২৪ তারিখে জাতীয় সংসদ ভাঙিয়ে দেওয়া হয়। আবার ইয়াটা দেখেন, জাতীয় সংসদ ভাঙিয়ে দেওয়া হয় এবং ৮ই আগস্ট তারিখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কার্যকারিতা ও স্বীকৃতি লাভ করেছে। এবারে আসেন, যেহেতু সংবিধান সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন। আবার বলেছি, সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন। তদুদ্দেশ্যে গণভোট অনুষ্ঠান, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং উক্ত পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার করার আবশ্যকতা রয়েছে। এই কথাগুলো কেন বলা হলো? কেন বলা হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন? আজকে যে সরকার আছেন, এই সরকার, এইটা নিয়ে আর বিতর্ক করার কিছু নেই। এটা 106-এর সরকার হোক আর যেটারই সরকার হোক, এটা আউটসাইড দ্য কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্কের বাইরে। এবং এই সরকারকে আমরা বলতেছি জনগণের সরকার। এবং আজকে যে 6টা রিফর্ম কমিশন গঠন করা হয়েছে, আজকে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, এগুলো কিন্তু কোনো কিছুই সংবিধানের মধ্যে নাই। এবং মনে রাখতে হবে, সংবিধানের জন্য জনগণ না, জনগণের জন্য সংবিধান। এবং এই 53 বছরে এই সংবিধান দিয়ে, 72-এর যে ইন্ডিয়া ড্রাফটেড, আমি বারবার বলি, ইন্ডিয়া ড্রাফটেড কনস্টিটিউশন দিয়ে এদেশে আর নতুন করে ফ্যাসিজম আটকানোর কোনো পথ এই কনস্টিটিউশনে নাই। সেই জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলেন। কি ঐক্যমত হলেন? তারা কিন্তু ঐক্যমত হয়ে গেলেন যে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারই চেঞ্জ করে দেওয়া হবে। এই বিষয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। একটা জায়গায় দ্বিমত ছিল গণভোট নেওয়ার, সেই জায়গাতেও আপনি এসে গেছেন গণভোট কি হবে। এবারে আসেন, যে কোশ্চিনটা বারবার আসতেছে যে এটা নোট অফ ডিসেন্ট দিলেন, সব নোট অফ ডিসেন্টে যে দল দিয়েছেন সেই সব নোট অফ ডিসেন্টগুলোতে গণভোটের দিন মানুষ হা বা না দেয় কেন, পার্টিকুলারলি ওইভাবে দেওয়া হোক। পৃথিবীর কোনো দেশে, এবং ব্রেক্সিটে প্রায় 58টা বিষয় ছিল। 58 বিষয়টা একটাই কোশ্চিন ছিল, ব্রেক্সিটে আপনি সমর্থন করেন কি করেন না। জিয়াউর রহমান সাহেবের যে 77 সালের রেফারেন্ডাম, সেখানেও হা বা না ছিল, কোনো প্রতীকও ছিল না। মানে দুই পার্সপেক্টিভ কি একই রকম আপনার মনে? আমার কাছে ব্রেক্সিটের ক্ষেত্রে যদি ধরেন, ইকোনমিক ক্ষেত্রে ফ্রি, মানে দেখেন ওখানে কি কি ছিল, ব্যবসা বাণিজ্য আমরা করব কি করব না, এন্ড ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিল বহু কিছু। আর দ্বিতীয় কথা, ফ্রি মুভমেন্ট অফ ওয়ার্কার্স, যে কনসিডারিং দ্য পপুলেশন। আপনি যদি সেইভাবে ধরেন যে ওখানে
হাত কোটি আমাদের এখানে তাদের 16 বোঝার ব্যাপারটা আর আমাদের বোঝার ব্যাপারটা কি একরকম? আমার কাছে আবার কি, সাধারণ অর্থে আমার কাছে একটা জিনিস দেখছি, যেহেতু ওখানে পড়ালেখা করছি অনেক ছোটবেলা থেকে, বহুদিন থাকছি, তো আমি দেখছি যে আমাদের দেশের লোকজন যত রাজনীতির দিকে ইন্টারেস্টেড, ওখানকার লোকজন কিন্তু ফুটবল নিয়ে যত ইন্টারেস্টেড, রাজনীতি নিয়ে তত ইন্টারেস্টেড না। তারপরে কিন্তু গণভোটের টার্ন আউট যদি ওখানে ধরেন, ওখানে 53% টার্ন আউট হয়েছে। টার্ন আউট কিন্তু 70% 80% তা কিন্তু হয়নি। সো আমাদের প্রেক্ষাপটে একটা মানুষকে, গ্রামের মানুষকে আপনি দেখেন, এই যে একটু আগে বললাম না, 77 সালের রেফারেন্ডামে একটা বাংলা শব্দ ছিল অনুসৃত। এই তখন ছিল 29% শিক্ষার হার। অনুসৃতি শব্দের অর্থ কয়জন বাঙালি গ্রামের মানুষ বুঝবে? সো ওইভাবে আবেদনই করতে বললে হবে না। এখানে আমরা পলিটিক্যাল পার্টিরা মোটা দাগে মানুষকে বুঝাতে হবে যে আমরা এটা চাচ্ছি। ভাই যেটা বললেন, সংস্কারের পক্ষে আমরা সবাই, এবং এই সংস্কার যদি আমরা সাধন না করি, আর একটা মনস্টারের জন্ম নেবে। এবং এখানে একটা জিনিস বলি, আমি মানে ক্রেডিট দিব, বলবো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই গো ধরে কোনোদিন কোথাও বসেন। আন্দোলন হয়েছে, মানুষ চাইছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল পাশ করে দিচ্ছে। আজকে বিএনপি সর্ববৃহৎ দল, এ বিষয়তে অস্বীকার করার কিছু নেই। তিনারা প্রথমে নিয়েছিলেন অবস্থান যে কি গণভোট হবে না। তারা যখন উপলব্ধি করলেন যে না, গণভোট দরকার, গণভোট ছাড়া, এই জনগণের সার্বভৌম ক্ষমতা ছাড়া এটা পাশ হবে না। আর এই যে এখানে একটা কথা বলছি না আমরা, যে সংবিধান সংস্কার, জনাব শাহরিয়ার, এটা কি আসলে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে, মানে আপনি যেটা পড়লেন এইটা আপনাকে বল, সংবিধান যেহেতু নাই, সংবিধানে গণভোটের ব্যবস্থা কিন্তু নেই। ওখানে যে অংশটি আপনি পড়লেন, এই অংশটা সার্বভৌম ক্ষমতার এটা লাগবে, না হলে আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউ আর আউটসাইড দ্য স্কোপ অফ দা, তার মানে এটা আমাদের বাধ্যবাধকতা, আমাদের বাধ্যবাধকতা জনগণের কাছে, জনগণকে যেটা। এবং আর একটা কারণ বলি, 8ম সংশোধনী আইনে বলে দিল যে সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না। যদি কেন করা যাবে না, যেমন হাইকোর্টের তখন বেঞ্চ দেওয়া হয়েছে, সেটা কিন্তু অবৈধ ঘোষণা করছে। সো জনগণ যদি কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে বলে যে গাঠনিক পাওয়ার, এই সংবিধান তো জনগণের জন্য। জনগণ যদি বলে না, আমি এই সংবিধান মানি না, এইভাবে সংবিধান চাই, এই ভোটটা আসলে তাই যে জনগণ আসলে চায় কিনা। এখানে আমি আপনি কি বিরোধিতা করলাম সেটা না, মতামতটা আসতে হবে জনগণের কাছ থেকে। জনগণ দ্বিকক্ষ বিশিষ্ট চায় কিনা, জনগণ 7টা বিভাগে হাইকোর্ট চায় কিনা, জনগণ পুলিশের সংস্কার এইভাবে করা উচিত চায় কিনা। সো এইটা জনগণ, আমরা তো বিভিন্ন রাজনৈতিক দলের যখন কথা শুনি, তাহলে আসলে জনগণ যে কোনটা চায় সেই বিভ্রান্তি আমাদের মধ্যে তৈরি হয় কিনা। এখন কথা হলো যে জানার জন্য, না, আপনার এই কথাটা ঠিক, বিভ্রান্ত আমরা রাজনৈতিক দলগুলো করি, কিন্তু কথা হলো যে আপনি যদি নোট অফ ডিসেন্ট সহ দেন, ধরেন না আপনি বিএনপির সমর্থক, আপনি নোট অফ ডিসেন্ট দেখবেন যে কোনটা বিএনপি দিচ্ছে, আপনি করবেন কি ওগুলোতে টিক দিবেন। আর যদি ওইটা না দেওয়া থাকে, তাহলে আপনি তখন সব শুনে একটা মতামত দাঁড় করায়, তারপর হা বা নার দিকে একটা টিক দিবেন। তার মানে আপনি আপনার যে সিদ্ধান্ত, সেটা কিন্তু ইনফ্লুয়েন্স হওয়ার কোনো সুযোগ থাকতেছে না। সো দ্যাট ইজ আমার পার্সোনাল প্রস্তাব এটা। এবং পৃথিবীর সব দেশেই গণভোট এইভাবে হয়। পৃথিবীর কোনো দেশে গণভোট 50-60 মানে একটা দলিল হিসাবে গণভোট যা, ইটস ইমপ্র্যাকটিক্যাল, এবং এটা হতেও পারে না। আরো একটা জিনিস আপনি বোঝেন, 9টা থেকে 5টা পর্যন্ত ভোট দিবেন, আপনি যদি দলিল দেন, কিভাবে সম্ভব এত লোকের ভোট একদিনে কাজ করা? সো এটাও একটা প্র্যাকটিক্যাল ইম্পসিবল। একই দিনে আপনি কিন্তু আবার ভোট করতে চাচ্ছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে পরিবেশ দেখে যে সব রাজনৈতিক দলগুলো ওই জায়গা থেকে মনে হয় একটু সরে এসছে। গণভোট এক জায়গায় একই দিনে দিলেও খুব একটা অসুবিধা নেই বলে আমার আবহাওয়া দেখে মনে হচ্ছে। সুতরাং তাহলে আমরা একটা জায়গায় গেছি, গণভোট হবে এবং গণভোট ওই দিনই হবে। এখন আমরা যদি প্রতিটা জিনিসকে এরকম নিতে থাকি, তাহলে কিন্তু ইন্ডিয়া এবং আওয়ামী লীগ কিন্তু ওত পেতে আছে আমাদের সুযোগটা নেওয়ার, যাতে কোনোভাবে ইলেকশন না হয়, ইলেকশনে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তা আমার মনে হয় যে ওই জায়গায় না। আর 3টা মাসও নাই, 7 তারিখের মধ্যে আপনি যদি শিডিউল না ঘোষণা করেন, 7 তারিখের মধ্যে গণভোট নিয়ে এখন পর্যন্ত আইনই জারি করেন আপনি, তারা আইন যদি জারি না করেন, কিসের ভিত্তিতে আপনি ভোট করবেন? আপনি এখনই দেখেন যে এই প্রতিটা দিন নতুন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে। আরে সাধুদেরকে পর্যন্ত আপনি এই পলিটিক্যাল এলিমেন্ট হিসাবে ইউজ করতে চাচ্ছেন একটা ভলাটাইল সিচুয়েশন তৈরি করার জন্য। যেমন প্রায় টকশোতেই দেখবেন একটা কথা, মব বলে আমাদের এই আন্দোলনটাকে স্তীমিত করার জন্য, এই সংস্কার যাতে সম্ভব না হয় সেজন্য বিভিন্ন জাতে বিভিন্ন বয়ানের তৈরি করা হচ্ছে। সর্বপ্রথম আপনাকে বাঁচতে গেলে, নতুন বাংলাদেশ লাগলে এই সংবিধানের সংস্কার লাগবে, এবং সেটা জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। না হলে আমার আপনার যে সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটা অধরায় থেকে যাবে।